নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মর্টলেন। আজ আপনাদের জন্য তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন অবলম্বনে সুলেখিকা রূপসা রায়ের কলমে অভিশপ্ত চণ্ডীপুকুরের প্রথম পর্ব। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি ডেভিড। শুরু হচ্ছে অভিশপ্ত চণ্ডীপুকুর। এই কাহিনীর সূচনা সেই সময় যখন আমি অচেনা অজানা জায়গায় ঘুরে বেড়াতাম, কোনো তান্ত্রিক চিহ্নের টানে, কারো ডাকে কিংবা নিছক আত্মার অদ্ভুত টানে। সেইবার আমি গিয়েছিলাম একটা প্রত্যন্ত গ্রামে, মানচিত্রেও নাম পাওয়া ভার এমন জায়গার। কাঁচা রাস্তা, পিচ ঢালা পথ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, শুধু ধুলো উড়িয়ে চলেছে একটা গরুর গাড়ি। আমি আর এক বৃদ্ধ গাড়োয়ান। আমাদের সামনে বিস্তৃত ফসলের মাঠ আর দূরে একটা কালচে রেখার মতো জঙ্গল। গ্রামের নাম ছিল চণ্ডীপুকুর। শুনেই বোঝা যায় কোথাও একসময় চণ্ডী পুজো হতো এখানে, হয়তো এখনো হয়, তবে আমি জানতাম না তখন। এই গ্রামের সবচেয়ে বড় দেবতা নয়, ভয় এখানকার সবচেয়ে বড় সত্য। দুপুরবেলা ছিল তখন, আকাশে একটা নিস্তেজ রোদ, গ্রামের জল বুকের মধ্যে জমে আছে। আমি গরুর গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে এক বিশাল বট গাছের ছায়ায় গিয়ে বসলাম। গাছটা বয়সে আমার থেকেও প্রাচীন, তার ডালে কাকের বাসা, কিছু জটিল জড়ানো গাছ পাকা পাতা, এমনকি গরম দুপুরেও মাটিতে শীতলতা ছিল। আমি ব্যাগ থেকে একটা বিড়ি বের করে ধরালাম। প্রথম টানেই টের পেলাম বাতাসে এক অদ্ভুত গন্ধ, যেন পচা জল আর কাঁচা শ্যাওলা মিশিয়ে কিছু একটা অস্পষ্ট, তবে টের পাওয়া যায়। ঠিক তখনই শুনি খসখস শব্দ করে কেউ এগিয়ে আসছে। আমি মুখ ঘুরিয়ে দেখি এক গ্রাম্য লোক, চেহারায় মৎস্যজীবী মনে হলো। গায়ের রং পোড়া, কাঁধে জাল পেঁচানো, মুখে অভ্যস্ত ক্লান্তি, চোখ দুটো গভীর, যেন কিছু জানে কিন্তু মুখে কিছু বলবে না এমন দৃষ্টি। আগে আপনাকে তো আগে কখন এখানে দেখিনি। হ্যাঁ, এখানে আমি নতুন এসেছি। তাই ভাবি আপনাকে তো আগে কোনোদিন এখানে দেখিনি, তো এখানে বসে আছেন কেন? এখানে বসাটা ভালো হবে না, এখান থেকে চলুন। কেন, কি হয়েছে এখানে? আমার দিকে এবার এগিয়ে এলেন লোকটি, তারপর গলার স্বর নামিয়ে বললেন, পুকুরটা তো পাশেই, এই পুকুরটা মোটেও ভালো নয়, এখানে বসবেন না, আসুন আমার সঙ্গে আসুন দেখি। আমি কথা বাড়ালাম না। তার সঙ্গে সঙ্গে এগিয়ে যেতে যেতে সে ব্যক্তি আমার নাম এবং ঠিকানা জানল। কথায় কথায় তাকে প্রশ্ন করলাম, ব্যাপারটা একটু খুলে বলুন তো। সে না হয় বলবো ঠাকুর মশাই, তার আগে আপনি গ্রামের অতিথিশালায় চলুন। আপনি আমাদের গ্রামের অতিথি, এভাবে গাছতলায় বসে থাকলে চলবে কেন? আমাদের গ্রামের অপমান হবে সে। আমি হাজার বারণ করলেও সে কিন্তু আমার কোনো কথা শুনল না। অগত্যা চললাম অতিথিশালার দিকে। বড় একটা ঘরের সামনে দাঁড়িয়ে তালা খুলল ভদ্রলোক, তারপর ভিতরে ঢুকতে ঢুকতে বলল, আপনি একটু বসুন, আমি আপনার জন্য সব নিয়ে আসছি, 5টা মিনিট আমায় দেন। আমি বসে বসে ঘরটা দেখতে লাগলাম। খড়ের ছাউনি, সামনের উঠোনে তুলসী তলা, তার পাশে এক ফালি বাগান, এক নিঃসার ছিমছাম ঘর, মাটির মেঝে, বাঁশের চাল, আর মাঝখানে একটা খাটিয়া পাতা, খাটে মোটা কাঁথা, পাশে মাটির কলসি, আর এক কোণায় কাঠের তাকের ওপর ধূপদানি, প্রদীপ, একটা পুরনো রামায়ণ। ঘরের দেওয়ালে কাঁচা রঙের দাগ, যেন কেউ হাতে করে আলপনা এঁকেছিল।
বাতাসে এক ধরনের গন্ধ ছিল, চন্দন, ধূপ আর গ্রাম্য রান্নার মিশ্র গন্ধ। জানলার ফাঁক দিয়ে বাইরে বাগান দেখা যাচ্ছিল, ফুলঝাড়, পেঁপে গাছ আর একটা ডাব গাছ। এই রকম নির্জনতায় একটা শান্তি থাকে, আবার একটা অদ্ভুত শূন্যতাও থাকে। আমি বসে পড়লাম খাটিয়ার এক কোণে। এমন সময় দরজার কাছে পদশব্দ। ঠাকুরমশাই, এই নিন আপনার ধুতি। হ্যাঁ, আপনি তো বাইরে থেকে এসেছেন, ধুলো লেগেছে, চান করে এইটা পরে নিন। আর হ্যাঁ, এই নিন কিছু খাবার এনেছি। সে একটা বড় পাত্র করে ভাত, সঙ্গে ডাল, ভাজা সবজি, আলু পটলের তরকারি আর বড়ির তরকারি আর একটুখানি ঘি নিয়ে এলো। সঙ্গে কাটা কয়েক টুকরো কাঁচা লঙ্কা আর নুন। মাটির থালায় সাজিয়ে সে বলল, নিন, খেয়ে নিন। এই রান্না করেছে গ্রামের মহিলারা। আমি ধুতি নিয়ে বাইরে গিয়ে চান করে এসে ঘরে ঢুকলাম। তারপর খাবারের গন্ধে মন খুশি হয়ে উঠল। মাটির ঘরে বসে এমন আন্তরিকতা নিয়ে দেওয়া খাবার, এই রকম আত্মিক অভিজ্ঞতা শহরের হোটেলে মেলে না। আমি খেতে খেতে জিজ্ঞাসা করলাম, এই অতিথিশালার দেখাশোনা কে করে মাধব? মাধব একগাল হেসে বলল, এখানে মাঝে মাঝে বাইরের লোক আসে, কেউ কেউ কাজ নিয়ে আসে, কেউ ঘুরতে আসে, তাই এই ঘরটা আসে। পরিচর্যা আমরা সবাই মিলেই করি, তবে রান্না বান্না, ঘর ঝাঁট দেওয়া এইসব আমাদের গ্রামের মেয়েরাই করেন। প্রত্যেক বাড়ির থেকে একজন দুজন এসে দেখে যান। আমি বললাম, তুমি তো নিজেই অনেকটা করেছো দেখছি। সে একটু লজ্জা পেল। আসলে আপনি সাধক লোক, আপনাকে তো আর অযত্ন করা চলে না। আর আমি একা থাকি, মাছ ধরে খাই, তাই সময় হলে এসে একটু অতিথির কাজ করি। খাওয়া শেষ হলে সে মাটির বাসনগুলো এক কোণে সরিয়ে রাখল। তারপর বলল, কাল সকালে আমি নদীতে যাব মাছ ধরতে। আপনার জন্য নিজের হাতে টাটকা মাছ তুলব, তারপর দুপুরে আপনাকে মাছ ভাত খাওয়াবো। আপনি থাকুন শুধু। এই গ্রামে কেউ আপনাকে কিচ্ছু বলবে না, বরং যত্ন আত্তি করবে। আমি হেসে বললাম, তুমি তো দেখছি ভালো মেজাজের মানুষ। সে একটু গম্ভীর হয়ে বলল, মেজাজ রাখতেই হয় বাবু, না হলে অনেক কিছু সহ্য করা যায় না। তবে এই গ্রাম যেমন শান্ত, তেমন গভীর এই পুকুর, এই জঙ্গল, অনেক কিছু আছে যেগুলো দিনের আলোয় বোঝা যায় না। বুঝলাম। তাই এখানে নিশ্চয়ই চণ্ডী পুজো হয়, না হলে চণ্ডীপুকুর নাম কেন? এই গ্রামের পেছনের দিকে একটা পুকুর আছে, তার নামই চণ্ডী পুকুর। নাম শুনে আপনি ভাববেন মা চণ্ডীর কিছু আছে সেখানে। আছে ঠিকই, তবে দেবতা নয় ঠাকুরমশাই, এক অভিশাপ, একটা চোখে না দেখা ভয়। সেই পুকুরের অনেক লোক গেছে আর ফেরেনি। তারা গেছে ওই জলের টানে। কেউ কেউ বলে ওখানে একটা মেয়ে থাকে, গলার স্বরটা শুনলে মনে হয় নিজের মা ডাকছে। কেউ আবার বলে সে হাসে একটা তীব্র হাসি, খালি কানে বাজে, শরীর অবশ হয়ে যায় এমনই সে হাসি। তুমি কখনো কিছু দেখোনি? আমি ওই পুকুরে তেমন যাই না ঠাকুরমশাই। আর হ্যাঁ, মাঝে মাঝে হয়তো যাই ঠিকই, তবে দিনের আলো থাকতে থাকতে ফিরে আসি। কিন্তু একদিন আমি একটা ভুল করেছিলাম, সেই গল্প আমি বলবো ঠাকুরমশাই, যদি আপনি শোনেন। নিশ্চয়ই শুনবো। যা বুঝছি ভালোই অভিশাপ লেগেছে। বর্তমানেও নিশ্চয়ই লোক ওভাবে নিখোঁজ হচ্ছে। সে তো হচ্ছেই, দিন দিন যেন বেড়েই চলেছে। গ্রামের মোড়ল সবাইকে ডেকে একদিন সভা করেছিল, এবং তারপর ওই পথ থেকে বেশ কিছুদিন যাওয়াও বন্ধ ছিল। কিন্তু লাভ হয়নি। মানুষ যে কিসের মোহে যায় বুঝি না। তোমার সঙ্গে ঠিক কি হয়েছিল? বছর 2 আগের কথা।
তখন আমার মাছের কাজ ভালোই চলছিল। সকালে উঠে দেখি জায়গায় জায়গায় ঘুরি, কিন্তু একটাও ঠিকঠাক মাছ পাচ্ছি না। বড় অর্ডার ছিল বাবু, পরদিন ভোরেই পৌঁছে দিতে হবে। গ্রামের একজন ধনীর বিয়ে বাড়ি, সেখানে সকালবেলায় পদে বড় বড় পোনা কাতলা চাই। সব ডোবা ঘুরে ফেললাম, নদী শুকনো, পুকুরের জল ঘোলা, কোথাও কিছু নেই। দিন গড়িয়ে গেল, আমার মাথা ঘুরছে। কাল ভোরে যদি মাছ দিতে না পারি তাহলে মুখ রাখার জায়গা থাকবে না। অগত্যা সন্ধে হয়ে এলো দেখে আমি সিদ্ধান্ত নিলাম, যাব চণ্ডীপুরের পুকুরে। চণ্ডী পুকুরে তো আর কেউ যায় না বাবু, দিনের বেলাও মানুষ এড়িয়ে চলে, কিন্তু আমি তখন মরিয়া। পেট তো মানে না ভয়, আর মান সম্মানও জড়িত ছিল। কেউ কেউ বারণ করেছিল নিশ্চয়ই? আগে বলেছিল বাবু অনেকে, কিন্তু আমি তখন নিজেই নিজেকে বোঝাই, রাম নাম জপে গেলে কিছু হবে না। আমি বড়শি কঞ্চি ঝাঁপি নিয়ে রওনা হলাম। সন্ধেটা একেবারে নেমে এসেছে। পশ্চিমে রক্ত রঙের আকাশ, আর পুকুর পাড়ের গাছগুলো কেমন ছায়া ছায়া লাগছিল। আমি হাঁটতে হাঁটতে পুকুরের ধারে গিয়ে বসলাম আর জপ করতে থাকলাম, রাম 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 রাম। আপনি তো জানেন, বড়শি ফেললে অনেক সময় একটু সময় লাগে কামড় পড়তে, কিন্তু সেদিন যেন জলেই ছিল সব মাছ, একটার পর একটা কামড়। 2 ঘন্টার মধ্যেই ঝাঁপি ভর্তি হয়ে গেল, বড় কাতলা, মোটা পোনা সব। আমি তখন খুব খুশি। ভেবেছিলাম আর একটা বড়শি ফেলে রেখেছি, ওটাই তুলে নিয়ে তারপর বাড়ি ফিরবো। সে হঠাৎ গলা নামিয়ে বলল, সে একটাই ভুল করেছিলাম বাবু। আমি চুপ করে রইলাম। ঘরের বাতাসে একটা শীতলতা এসে জমাট বাঁধছিল। শেষ বড়শিটা আমি তুলতে গেলাম। প্রথমে মনে হলো বুঝি বড় মাছ পড়েছে। দড়িতে চাপ অনুভব করলাম, একটু টান দিতেই বুঝলাম ভারী হয়ে গেছে অস্বাভাবিকভাবে সেটা। আমি তখন ভেবেছি বোয়াল বুঝি। জোরে টান দিলাম, কিন্তু না, নড়েই না, যেন কেউ পাথর বেঁধে রেখেছে জল তলায়। দ্বিতীয়বার টান দিতেই গোটা দড়ি কাঁপে, আর সঙ্গে সঙ্গে পুকুরের জল, বাবা, যেন একসঙ্গে হাওয়ায় দুলে উঠল। ঢেউগুলো চারিদিকে ছড়িয়ে পড়ল, অথচ বাতাস ছিল না একটুও। ঠিক তখনই আমি শুনতে পেলাম সেই ভয়ানক জিনিসটা, জলের নিচ থেকে একটা হাসি, মেয়ে মানুষের হাসি। কিন্তু বাবু, সে হাসি নয়, সে যেন কান্নার ভেতর হেসে ওঠা। গলার ভিতর জল ঢুকে হাসলে যেমন শোনায় হি 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 করে, তেমনই ভেসে আসছিল। আমি পেছনে তাকালাম, কেউ নেই। সামনের জল একদম শান্ত, কিন্তু বড়শি তখনও নড়ছে। হাসিটা একটানা, যেন মাথার চারপাশ দিয়ে ঘুরছে। আমি আর দাঁড়াতে পারছিলাম না, সেই দড়ি ফেলে দৌড় দিলাম। পেছন থেকে যেন কেউ পায়ের পেছনে হাত রাখলো। জলের ছোঁয়া নয়, সেটা ছিল ঠান্ডা হাড় গিলে স্পর্শ। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আমি কিছু বললাম না। এক অদ্ভুত ভারে ভরে উঠেছে ঘরের বাতাস, যেন সেই হাসির ধ্বনি এখনো এখানে ঘুরে বেড়াচ্ছে, আমার চারপাশে, জানালার ধারে, বাতাসেও। সেদিন থেকেই চণ্ডীপুর আমার জন্য বন্ধ। পায়ের ধারে থেকেও আমি তার দিকে তাকাই না। আমি জানি ওখানে কিছু একটা আছে, জলের নিচে লুকিয়ে থাকে। কারো টান ধরলে আর সাড়া দেয় না। বাপরে, সেবার যে আমি কিভাবে ফিরেছিলাম আমি জানি। গায়ে রক্ষা কবচ ছিল বলে রক্ষে, নয়তো আর ফিরতে হতো না।
আর সেসব কথা ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে ঠাকুরমশাই। সে রাতের মতো শুয়ে পড়লাম। মাধব আমায় অনেক কিছু বোঝালো যাওয়ার আগে। ঠাকুরমশাই, রাতে যদি তেমন অসুবিধা হয় তবে ওই সামনের বাড়িতে গিয়ে বলবেন, ওরা আপনাকে সাহায্য করবে। আর দরকার হয় আমাকে ডেকে পাঠাবেন, কিন্তু ভুলেও ওই পুকুরের পাড়ে যাবেন না, এই বলে দিলাম। আর প্রাকৃতিক ডাক আসলে ওই দিকটা দরজা জানলা ভেতর দিক থেকে আটকে নেবেন। কিন্তু দিনকাল মোটেই ভালো যাচ্ছে না। অনেক তো রাত্রে ওই মেয়েটার কান্নাও শুনছে বলছে। কি জানি, আমি চলি, কাল সকালে মাছটা দিয়েই আমি চলে আসবো। মাধব বেরিয়ে যেতেই আমি কথা মতো জানালা দরজা আটকে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। ভাবলাম একান্তই যখন চোখের পাতা বুজে আসছে না, তখন একটু বাইরের দিকে বেরিয়ে হাঁটাহাঁটি করি। যেমন ভাবা তেমন কাজ। উঠে দরজা খুলে বাইরে এসে বসলাম দাওয়ায়। হালকা মৃদু মন্দ বাতাস বইতে লাগলো, কিন্তু এখানে ঠিক মন লাগলো না। তাই আবার ঘরে ফিরে গেলাম। রাত্রির প্রথম ভাগে কিছুক্ষণ বই পড়া আর ধূপ জ্বালানোর পর আমি শুয়ে পড়েছিলাম। ঘরটা নীরব। জানালার ফাঁক গলে চাঁদের আলো এসে কাঁথার কোণে পড়েছিল, কিন্তু আমার মনটা যেন স্থির হচ্ছিল না। মাধবের মুখের সেই গল্প, বিশেষ করে সেই হাসির শব্দটা যেন আমার মগজে গেঁথে বসেছিল। ঘুমটা গভীর হচ্ছিল ঠিকই, কিন্তু সেটা যেন একরকম অদ্ভুত ঘোর। শরীর বিশ্রাম নিচ্ছে অথচ মন যেন ছুটে বেড়াচ্ছে। হঠাৎ সেই ঘোর ঘুমেই বুঝলাম আমি আর ঘরে নেই। আমার চারপাশটা অন্ধকার, কিন্তু তার মাঝে একটা নরম আলো জ্বলছে। আমি চোখ তুলে দেখি এক নারী দাঁড়িয়ে আছে আমার সামনে। চোখে সাদা চন্দনের সরু টানা রেখা, মাথায় ধুলো মলিন চুল, হাতে শাখা, গলায় কাচের মালা, গায়ের গড়নে গ্রাম বাংলার একেবারে গৃহস্থ বধূ, অথচ চোখে যেন তার শতাব্দীর ক্লান্তি। আমি স্বপ্ন বুঝেই দাঁড়িয়ে পড়লাম। তিনি শান্ত গলায় বললেন, ওঠ তারানাথ, আর ঘুমাস না, তোর সময় এসে গেছে। আমি স্তম্ভিত হয়ে চেয়ে রইলাম। তিনি এক পা এগিয়ে এসে বললেন, এই গ্রামবাসীকে তোকে উদ্ধার করতেই হবে। ওরা জানেই না কিসের সঙ্গে লড়ছে। আমি কিছু বলতে চাচ্ছিলাম, তিনি হাত তুললেন। সব কথা এখন জানার সময় নয়। শুধু এইটুকু মনে রাখিস, যে হাসির শব্দ তোকে ডাকছে সে একদিন অত্যাচারের শিকার। তোর কাজ শুরু হোক। আরও কিছু বলার আগেই আমার ঘুম ভেঙে গেল। হঠাৎই উঠে বসে দেখি ঘর অন্ধকার, কিন্তু জানালার বাইরে একটা হালকা আলো ফুটেছে। পাখির ডাক ভেসে আসছে দূর থেকে। বুকের মধ্যে তখনও সেই স্বপ্নের কথা ছাপ ফেলে আছে। মধুসুন্দরী দেবীর সেই ম্লান মুখ, সেই গলা। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। শরীর ভারী লাগছিল, কিন্তু মনের মধ্যে একটা চাপা তাগিদ, একরকম সংকেত যেন ঘুরে বেড়াচ্ছিল। জানালার বাইরে মাথা তুললেই দূরের একটা ছোট পুকুর দেখা যায়। চণ্ডী পুকুর নয়, অন্য একটা, ছোট আর শান্ত। আমি ঠিক করলাম আজ স্নান এখানেই সেরে যাব। তাড়াতাড়ি গেরুয়া চাদর আর জলপাত্র নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে তখন অদ্ভুত নিস্তব্ধতা, যেন প্রকৃতিও ঘুম ভাঙিয়ে আমাকে দেখছিল। পুকুর পাড়ে গিয়ে বসে কিছুক্ষণ ধ্যান করলাম। পুকুরের জল ঠান্ডা নিস্তরঙ্গ, আর যেন সেই জলে কিছু একটা ছিল যা আমার শরীরের প্রতিটি কোষ থেকে ঘুম কেড়ে নিচ্ছিল। জল থেকে উঠে এসে গামছায় শরীর মুছতে মুছতে আমি বুঝতে পারলাম
আজ একটা নতুন পথ শুরু হচ্ছে। কি আছে সামনে জানি না, কিন্তু যে ডাক পেয়েছি তাকে উপেক্ষা করা যাবে না। অতিথিশালায় ফিরে এলাম। দরজাটা হালকা ঠেলে খুলে দেখি ভিতরে মৃদু আলো ছড়িয়ে পড়েছে জানালার ফাঁক গলে। আমি ধীরে ধীরে এসে চৌকিতে বসি। চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করছিলাম। ঠিক মিনিট পাঁচেক পরে দরজায় কড়কড় শব্দ, মাধবের কণ্ঠ। ঠাকুর মশাই, আপনি আপনি এত সকালে? আমি হেসে বললাম, ভোরে উঠে স্নান সেরে নি, এই অভ্যেস বহুদিনের। কলকাতাও তাই করি। গ্রামের শান্ত ভোরে আরও আনন্দ। মাধব অবাক হয়ে চাইল কিছুক্ষণ, তারপর বলল, তাহলে আমি চা দিয়ে যাই ঠাকুর মশাই। দাও। বললাম আমি। আজ তোমাদের চণ্ডী পুকুর নিয়ে একটু ভাবতে হবে। এই গ্রামে অনেক কিছু চাপা পড়ে আছে মাধব, যা এখন জেগে উঠতে চাইছে। চা খাওয়ার পর মাধবকে সঙ্গে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। সকালের রোদ তখন মাথার ওপরে ছড়িয়ে পড়েছে। গ্রাম্য রাস্তাগুলো যেন রূপলি ধুলোর মতো ঝলমল করছে। কাক ডাকা ভোরের পর এই সময়টা বড়ই মধুর। বাতাসে কোথাও ধানের গন্ধ, কোথাও শুকনো খড়ের গন্ধ, আবার কোথাও রান্না করা ভাতের ঘ্রাণ মিশে রয়েছে। পায়ে পায়ে এগিয়ে যেতে যেতে মনে হচ্ছিল যেন পুরনো কোনো স্মৃতির ভিতরে ঢুকে পড়েছি। ঠাকুর মশাই, যদি আপনি চণ্ডী পুকুরের আসল কাহিনী জানতে চান, তাহলে আমাদের গ্রামের পুরোহিত ঠাকুরের কাছে যেতে হবে। উনি অনেক কিছু জানেন। চলো তবে, তার সঙ্গে একটু কথা বলা যাক। পুরোহিত ঠাকুরের বাড়ি গ্রাম থেকে একটু দূরে, একটা পুরনো বট গাছের পাশে। বাড়িটি অনেকটা পুরনো, খড়ের ছাউনি দেওয়া, দেওয়ালে মাটির প্রলেপ, উঠোনে একটা তুলসী তলা। বাড়িটির চারপাশে শাল আর নারকেল গাছ ছায়া করে রেখেছে। উঠোনে কয়েকটা ছাগল বসে বসে ঘাস চিবোচ্ছে। বাড়ির পেছনে একটা ছোট পুকুর আছে, আর পুকুরের পাশে আছে একটা শিব মন্দির। এটা আবার কোন পুকুর? এটা ঠাকুরানির পুকুর। পুরোহিত ঠাকুর তখন বারান্দায় বসে ধূপ জ্বালাচ্ছিলেন। বয়স প্রায় 80-র কাছাকাছি হবে, তবু গায়ে বল আছে। চোখ দুটো ক্ষীণ হলেও তীক্ষ্ণ। আমাকে দেখে একটু উঠে দাঁড়ালেন। নমস্কার পুরোহিত মশাই। নমস্কার। মাধব আমায় ভোরবেলায় এসে বলেছে আপনি কিছু জানতে চান। আসুন আসুন, বসুন। আগে কিছু মুখে দিন, তারপর না হয়। না না, তা আগে নয়, আর সেসব পরে হবে। এখন আগে কাজের কথা সেরে ফেলা যাক। চণ্ডী পুকুরের ইতিহাসটা যদি একটু বলেন। তা বললে তো সত্যি বলতে হয়। বছর 4 আগেকার কথা। গ্রামের এক মেয়ে ছিল, নাম ছিল গীতা। দেখতে খুব সুন্দরী, তবে গরিব ঘরের মেয়ে। বাবার নাম ছিল বনমালী, একজন কৃষক। গীতার বিয়ে হয়েছিল এই গ্রামেরই একটি বাড়িতে, যেখানে পাত্র ছিল ব্যবসাদার গোছের। প্রথমে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু বিয়ের 3 দিন পর গীতা সন্তান না হওয়ায় বাড়ির লোকেরা তাকে বলতে লাগলো বন্ধা। সবচেয়ে বেশি অত্যাচার করত তার শাশুড়ি। হেন অপমান নেই যা গীতাকে সহ্য করতে হয়নি। গরিব ঘরের মেয়ে, বাবার সামর্থ্যও তেমন ছিল না। গীতা দিনের পর দিন মার খেত, খেতে পেত না ঠিক মতো। কাঁথা ছাড়া শোয়ানো হতো তাকে, কখনো ঘরে ঢুকতে দেওয়া হতো না। একদিন সন্ধেবেলা ও শাশুড়ি কোনো এক ঝগড়ার পর রাগে অন্ধ হয়ে যায়। বলে এই পিশাচিকে আর বাঁচিয়ে লাভ নেই। লোকচক্ষুর আড়ালে গৃহের পিছনে থাকা চণ্ডী পুকুরে ধাক্কা মেরে ফেলে দেয় গীতাকে। তখন আশেপাশে কেউ ছিল না, কেউ কিছু দেখতেও পায়নি। শুধু পরে কিছুদিন পর ও শাশুড়ি বলে বেড়াতে শুরু করে গীতা বোধহয় পালিয়ে গেছে। কিন্তু গীতার বাবার সন্দেহ হয় ও পাগলের মতো খোঁজে মেয়েকে। পুলিশের কাছেও যায়, কিন্তু গরিব বলে কণ্ঠ শোনা যায় না, বুঝলে ঠাকুর মশাই।
তাহলে গীতার মৃতদেহ পাওয়া যায়নি? না ঠাকুর মশাই, সে পুকুরে ওর দেহটাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর এক গ্রামের লোকজন বলতে লাগলো পুকুরটা অভিশপ্ত হয়ে উঠেছে। জলের নিচে থেকে মাঝরাতে কেউ ডাকছে, হাসছে। একজন মাছ ধরতে গেলে জাল বা বড়শিতে এমন কিছু লেগে যায় যেন জলের নিচ থেকে কেউ টেনে ধরেছে। সব থেকে আশ্চর্যের কথা, যারা সন্ধ্যার পর পুকুরের ধারে যায় তারা বেশিরভাগই আর ফিরে আসে না। একটা ভয় ছড়িয়ে গেছে গ্রামে। আপনি তো পণ্ডিত মানুষ, আপনিও কি মনে করেন এটা কোনো অতিপ্রাকৃত ঘটনা? ঠাকুর মশাই, আমি অত পাণ্ডিত্য দাবি করি না, তবে আমি একদিন গীতার বাবার মুখে শুনেছিলাম, সে বলেছিল তার মেয়ে চণ্ডীর আরাধনা করত ছোটবেলা থেকে। অনেক দিন ধরে সে উপবাস করত, চণ্ডীর কাছে সন্তান প্রার্থনা করেছিল। হয়তো চণ্ডী তাকে আশীর্বাদ না করলেও অভিশাপ দিয়েছে এই সমাজকে, যারা এক নিষ্পাপ মেয়েকে খুন করে তাকে বন্ধা বলে গাল দিয়েছে। আমি অনুভব করেছিলাম এই কাহিনীর গভীরে কিছু আছে, কোনো চাপা অশরীরীর ইতিহাস যা এখনো সেই পুকুরের জলে বাস করছে। আমার ভেতরে অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ল, যেন কোনো এক গভীর অন্ধকার আমাকে হাতছানি দিচ্ছে। আপনি যদি এই কাহিনীর রহস্য জানার জন্য এসেই থাকেন তাহলে সাবধান থাকবেন ঠাকুর মশাই। চণ্ডীপুকুর সহজ জায়গা নয়। যেখানে শুধু জল নেই, সেখানে প্রতিহিংসা আছে, ক্রোধ আছে, আর আছে এক অপূর্ব আত্মার হাহাকার। চুপ করে বসে আছি আমি। পুরোহিত মশাই তখন চোখ বুজে যেন স্মৃতির গভীর থেকে আরো কিছু তুলে আনতে চাইছেন। বাইরে সকালের আলো একটু একটু করে বাড়ছে। ঘরের জানালা দিয়ে ভিতরে পড়েছে একরকম সোনালি ধুলো। এমন সময় উনি হঠাৎ উঠে দাঁড়ালেন, বললেন, আপনার সঙ্গে তো অনেক কথাই হলো ঠাকুর মশাই, এখন আপনার একটু খাওয়া দাওয়া করা দরকার। সকালবেলা খালি পেটে বেশি কথা ভালো নয়। আপনি বসুন, আপনার জন্য একটু কিছু তৈরি করি। বড্ড কষ্ট দেব যে। আরে না না, আপনি তো ঘরের মানুষ, আপনার জন্য কিছু করতে পারলে পুণ্য হবে। আমি নিজের হাতে রেঁধে খাওয়াবো আপনাকে। এই বলে পুরোহিত মশাই আমাকে ঘরের ভিতরের দিকে নিয়ে গেলেন। ওর বাড়িটা সাধারণ হলেও একরকম আরাম আছে তাতে। ভিতরে একটা ছোট্ট রান্নাঘর, খুপড়ি ঘরের মতো হলেও ভিতরে ঢুকে মন ভালো হয়ে যায়। চারিদিকে মাটির হাঁড়ি, বটুই আর একটি পুরনো কাঠের আলনা। সব কিছুতেই একটা ছাপ রয়েছে পুরনো দিনের, অথচ যত্নে রাখা। রান্না শুরু হলো। আমি বসে বসে দেখছি পুরোহিত মশাই নিজের হাতে চাল ধুয়ে হাঁড়িতে চাপিয়ে দিলেন। পাশে একটা মাটির উনুনে আগুন ধরালেন। কাঠ জ্বালিয়ে ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারিদিকে। একদিকে কড়াইতে তেল গরম হচ্ছে, অন্যদিকে একটা পুরনো পেতলের হাঁড়িতে জল ফুটছে। তিনি রাজ্যেন আর মাঝে মাঝে বলছেন, এই বয়সে আর মন টানে না বড় একটা, কিন্তু কারোর যদি মুখে একটা হাসি আনতে পারি তাহলেই শান্তি। এই গ্রামে অনেক কিছু হারিয়েছে ঠাকুর মশাই, তবে এই খাবারের গন্ধটা যেন হারায় না কখনো। সব মানুষের পেটে যেন ভাত পড়ে, 3 বেলা যেন সব মানুষ খেতে পায়। রান্না শেষ হলে পুরোহিত মশাই বললেন, আর একটু ভাত দি। না মশাই, একদম পরিপূর্ণ, মনে হচ্ছে প্রাণটা ফিরে এলো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি বেশ কিছুক্ষণ পুরোহিত মশাইয়ের উঠোনেই বসে রইলাম। গ্রামের দুপুরবেলা গা ছমছম নিস্তব্ধতায় মোড়া। মাঝে মাঝে দূরের মাঠ থেকে যেন হালকা বাতাস এসে গাল ছুঁয়ে যায়। পাখির ডাকে ঘুম ভাঙে যেন, মন অকারণেই ভারী হয়ে ওঠে। ঠিক এমন সময় মাধব যেন ধাওয়া খেতে খেতে এসে পৌঁছালো পুরোহিতের উঠানে। ঠাকুরমশাই,
ও ঠাকুর মশাই, আমি চমকে উঠলাম। মাধবের মুখ কেমন ফ্যাকাশে, কপালে ঘাম, চোখে একরাশ আতঙ্ক। কি হয়েছে মাধব? এত ব্যস্ত হয়ে এলে কেন? আর এইভাবে হাঁপাচ্ছ কেন? একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠাকুর মশাই। আমাদের গাঁয়ের ছেলে হরলাল, মাছ ধরে, খেতে কাজ করে। গতকাল সন্ধ্যেবেলায় বেরিয়েছিল, তারপর আর বাড়ি ফিরেনি। সবাই খুঁজছে আজ সকাল থেকে। এখন ধারণা হচ্ছে যে চণ্ডী পুকুরে গিয়েছিল, ওখানেই হয়তো। সবাই বলছে সন্ধ্যেবেলায় নাকি কেউ একজন ওকে ওদিকে যেতে দেখেছে। তারপর থেকে নিখোঁজ। ওর বউ তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েছে কতবার। চলো মাধব, আমাকে সেই পুকুর পাড়ে নিয়ে চলো। এখনো আলো ফুরায়নি, একটু খতিয়ে দেখতে চাই। এখন ঠাকুরমশাই, পুকুর পাড়ে কেউ যায় না বিকেলের পর, তবে আপনি সাবধানে যাবেন। আমরা বেরিয়ে পড়লাম। বিকেলের আলো যেন হঠাৎ করেই ফিকে হয়ে আসছে। পশ্চিমে সূর্য ধীরে ধীরে নামছে। রাস্তা ধরে হাঁটছি। মাধব মাঝে মাঝে পেছনে তাকাচ্ছে, যেন আশঙ্কা করছে কিছু আমাদের অনুসরণ করছে। গ্রামের গলি পেরিয়ে একটা কাঁচা রাস্তা, পাশে ধানের ক্ষেতে কাক ডাকছে। ঝোপের ফাঁকে ফাঁকে একটা গা ছমছমে নিস্তব্ধতা। পথটা যেন দীর্ঘ, আর বুকের ভিতরে অজানা একটা ধ্বনি বাজছে। আমরা পুকুর পাড়ে এসে পৌঁছালাম। চারপাশ নির্জন, পাড়ে শ্যাওলা জমেছে। জলে পাতলা কুয়াশার মতো কিছু একটা ভাসছে। পুকুরটা একটা অদ্ভুত নীরবতায় মোড়া, যেন কোনো প্রাণ নেই, অথচ যেন হাজার চোখ ঘিরে ধরেছে আমাকে। আমি পা রেখে এগোলাম একটুখানি। সেই পুরনো ধানের গন্ধ, কাদার গন্ধ, আর ভেতর থেকে যেন ভেসে এলো হাসির একটা দমকা শব্দ। চমকে তাকালাম, কই কিচ্ছু নেই। মাধব আমাদের দিকে চেয়ে কেঁপে উঠল। ঠাকুর মশাই, চিন্তা করো না, আমি আছি তো। চণ্ডী পুকুর ঘিরে সন্ধে তখন গাঢ় হয়ে এসেছে। চারিদিকে নিস্তব্ধতা জমাট বাঁধছে। কেবলমাত্র ঝোপের ফাঁকে ফাঁকে একটা আধটা জোনাকি পোকা টিম টিম করে জ্বলছে। হরলালের নিখোঁজ হবার খবর পাওয়ার পর থেকেই মনের মধ্যে একটা চাপা উদ্বেগ জমেছিল। পুকুর পাড়ে দাঁড়িয়ে আমি তখন মাধবের সঙ্গে নিঃশব্দে চারপাশ পর্যবেক্ষণ করছি। হাওয়া ছিল একেবারে স্তব্ধ, যেন প্রকৃতি নিঃশ্বাস নিতে ভুলে গেছে। হঠাৎ করেই যেন আকাশের অদৃশ্য কোণ থেকে ছুটে এলো এক ঝাঁক দমকা হাওয়া। মুহূর্তের মধ্যে বাতাস তীব্র হয়ে উঠল। চারপাশে ধুলো আর শুকনো পাতার ঝড় বয়ে যেতে লাগলো। আমার গায়ের ধুতি আর চাদর উড়ে যেতে চাইল, আমি কোনো মতে ধরে রাখলাম। পাশের গাছগুলো যেন পাগলের মতো নাচছে। তাদের ডালপালা একে অপরকে আঁকড়ে ধরে ছিঁড়ে পড়ছে। দূরের তাল গাছের মাথা পর্যন্ত দুলে উঠছে। এমন শক্তিশালী ঝড় আমি আগে কখনো দেখিনি। কিন্তু আশ্চর্যের বিষয়, পুকুরের জল একটুও নড়ছে না, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে স্থির করে রেখে দিয়েছে। চারিদিক কাঁপছে, গাছ উপড়ে যাচ্ছে, পাখিরা ডানা ছুঁড়ে পালাচ্ছে, অথচ সেই জল নিভৃত, স্থির, কোলাহলহীন, এত নিস্তরঙ্গ যে আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। হাওয়ায় ঝাঁকুনিতে আমার দাঁড়ানোই দায় হয়ে উঠেছিল, অথচ পুকুরের জলে এক বিন্দু রেখা পর্যন্ত পড়ছে না। আমি মাধবের দিকে তাকিয়ে ইশারা করে বললাম, দেখো, জলটা লক্ষ্য করেছো? মাধবও বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়েছিল। সে ফিস ফিস করে বলল, এখানেই যত গোলমাল ঠাকুর মশাই। ঝড়টা কিছুক্ষণ চলল, প্রায় আধা ঘন্টা। তারপর যেভাবে হঠাৎ এসেছিল সেভাবেই হঠাৎ থেমে গেল। এক রাশ নিস্তব্ধতা আবার গ্রাস করলো পুকুর পাড়টাকে। গাছগুলো থেমে গেল, পাতাগুলো নিথর হয়ে পড়ল মাটিতে।
আকাশে একটা পাতলা চাঁদের রেখা তখন উকি দিচ্ছে। আমি আর মাধব ধীরে ধীরে পিছন ফিরে হাঁটতে লাগলাম। পেছনে পুকুরটাও তখন নিশ্চল, অন্ধকারে ডুবে থাকা এক রহস্যময় চোখের মতো তাকিয়ে আছে। মনে হচ্ছিল কোনো এক সত্তা সেই জলে লুকিয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু নিজেকে প্রকাশ করছে না। গ্রামের আঁকা বাঁকা পথ ধরে ফিরছিলাম। বাতাস তখনও ঠান্ডা, কিন্তু ঝড় আর নেই। দু একটা কুকুরের ডাক ছাড়া চারপাশ নিঃশব্দ। দূরের কোনো কুড়ে ঘরের চুলা থেকে ধোঁয়া উঠছে, আর তার গন্ধ হালকা নাকে এলো আমার। অতিথিশালায় ফিরে এসে দেখি ঘরের এক কোণে রাখা মাটির প্রদীপটা নিভে গেছে। মাধব তাড়াতাড়ি গিয়ে একটা নতুন বাতি জ্বালালো। আমার শরীরটা একটু কাঁপছিল, হয়তো ঠান্ডা থেকে, অথবা হয়তো সেই স্থির জলের ভয়ালো দৃষ্টির স্মৃতি থেকে। আমি ধীরে ধীরে তক্ত বসে বসে পড়লাম। আমি একটু জল আর ভাত নিয়ে আসি ঠাকুরমশাই, আপনি বিশ্রাম নিন। আমি কেবল মাথা নাড়ালাম। কিছু বলার মতো ভাষা তখন আমার মুখে আসছিল না। চণ্ডী পুকুরের স্থির জল যেন এখনো আমার ভেতরে এক অচেনা আশঙ্কা ছড়িয়ে দিতে লাগলো। পূব দিকের আকাশটা কালো মেঘে ঢেকে গিয়েছিল, তবে এখন আকাশে একটা বড় সড়ো চাঁদ উকি দিচ্ছে মেঘের ফাঁক থেকে। আমি অতিথিশালার বারান্দায় বসে আছি, শরীরে হালকা বাতাস লেগে যাচ্ছে। পুকুর পাড়ের এক অচেনা শীতলতা যেন সারা শরীরকে ঢেকে ফেলেছে। আমার মধ্যে একটা চাপা অস্বস্তি কাজ করছিল, যদিও আমি জানি এমন অনুভূতি আমি বহুবার পেরিয়ে এসেছি। হঠাৎ মাধব এলো, হাতে একটা কাঁসার থালা নিয়ে। তার মুখে একরকম সতর্কতা, যেন কিছু একটা বলার আছে, কিন্তু থেমে যাচ্ছে। থালার মধ্যে ভাত, ডাল, আলু ভাজা আর একটা বড় রুপোলি মাছ, মনে হয় কাতলা, সঙ্গে এক গ্লাস জল। সে ধীরে ধীরে থালাটা আমার সামনে রেখে বলল, ঠাকুরমশাই, এই নেন রাতের খাবার। আর তেমন বিশেষ কিছু করা গেল না। কাল সকালে আমি নিজে গিয়ে কই ধরবো আপনাকে খাওয়াবো বলে। এই তো অনেক হয়েছে মাধব, দয়া করে বসো। আমায় ভয় দেখাচ্ছ কেন শুনি? না না, কি যে বলেন, আজ কেমন একটা অস্বাভাবিক লাগছে। দুপুরের পর থেকে এই গাঁয়ের লোকেদের মুখ ভার, সবাই ভয়ে ভয়ে আছে। খাবারের স্বাদ অসাধারণ কিছু নয়, কিন্তু ভাতটা গরম, মাছটা টাটকা, ডালটা গ্রামীণ ঘরের, সব কিছুতেই একটা পরিচ্ছন্নতার ছাপ। আমি ধীরে ধীরে খাচ্ছি, আর মাধব পেছনে দাঁড়িয়ে আছে। আমি তাকে বললাম, তুমি খাবে না? আমি পরে খাবো ঠাকুরমশাই, আগে আপনি খেয়ে নিন। খাওয়া শেষ করে আমি জল খেয়ে কাঁসার থালাটা এক পাশে সরিয়ে দিলাম। মাধব এসে সেটা তুলে নিয়ে ভেতরে চলে গেল। আমি বারান্দায় এসে বসে রইলাম। ঘড়ির কাঁটা তখন প্রায় 9:30 ছুঁই ছুঁই করছে। আমি ভাবলাম, কাল সকালে পুরোহিত ঠাকুরের কাছে আমায় আবার যেতে হবে। এবার বড় কিছু না করলেই নয়। শুয়ে পড়ুন আজকে। মাধব আমার জন্য মশারির ভেতর বিছানা ঠিক করে দিল। আমি কাঁথাটা গায়ে টেনে নিয়ে শুয়ে পড়লাম। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো বিছানায় এসে পড়েছে। বাইরে কুকুরের হালকা ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। মনে হচ্ছিল এই ঘন রাতে কেউ যেন সতর্কভাবে কোনো দিকে তাকিয়ে আছে। পুকুরের জলে কি তবে কিছু আছে, কিছু ছিল? আমার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো, কিন্তু মনের মধ্যে সেই হাসির আওয়াজ, সেই টান, সেই জলের স্তব্ধতা এখনো স্পষ্ট অনুভব করছি যেন। রাত তখন অনেকটা গড়িয়েছে। আমি বিছানায় গা এলিয়ে দিয়েছি, কিন্তু ঘুম কিছুতেই চোখে আসছে না। জানালার বাইরে দূরের মাঠে কোথাও ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে কুকুরের ডেকে ওঠা, আর একটানা নিস্তব্ধতা যেন আমাকে চেপে ধরেছে। কিন্তু হঠাৎই
আমার কানে আসে এক অদ্ভুত শব্দ, তা যেন কোনো ঘুঙুর বাঁধা পায়ের শব্দ, যেন কেউ ছন্দে ধীরে ধীরে নাচছে। ঘরের বাইরের সেই কাঁচা উঠোনটা যেন কারোর পদচারণায় প্রকম্পিত। আমি কান পেতে শুনতে থাকি, না, আমি ভুল শুনছি না। শব্দটা ক্রমশ স্পষ্ট হচ্ছে, ঝমঝম করে যেন মাটিতে পড়ছে ঘুঙুরের আওয়াজ। আমি ধীরে ধীরে উঠে দরজার দিকে এগিয়ে যাই। একটা অজানা শঙ্কা মনের মধ্যে জন্ম নিচ্ছে, অথচ কৌতূহল আমাকে এগিয়ে যেতে বাধ্য করছে। দরজার ছিটকেনি খুলে বাইরে পা রাখতেই দেখি উঠোন শূন্য, ফাঁকা, কোথাও কেউ নেই। শুধু হালকা একটা গন্ধ ভেসে আসছে, যেন কদম ফুল আর জল চাপার মিশ্র সুগন্ধি, অথচ কোনো ফুলের গাছ নেই। আমি দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ। বাতাস থেমে গেছে। বাইরে কোনো কিছু না পেয়ে আবার ঘরে ফিরে আসি। দরজা বন্ধ করে খাটের ধারে এসে বসতে না বসতেই আবার কানে আসে টোকা পড়ার শব্দ, 3টে টোকা। আমি তড়াক করে উঠে দরজার কাছে ছুটে যাই, খুলে ফেলি এক টানে। বাইরে আবার শূন্য, কিন্তু এবার আমি লক্ষ্য করি ঘরের সামনে মাটিতে জল জমে আছে, যেন কেউ ভিজে পায়ে দাঁড়িয়েছিল ঠিক আমার দরজার সামনেই। আমি ধীরে ধীরে পিছিয়ে আসি, দরজা বন্ধ করি। বুকের ভিতর ধুকপুক শব্দটা বেড়ে যায়। আমি জানি সাধারণ কোনো উপস্থিতি নয়, এটা পিশাচিনীর ছায়া যেন ঘনিয়ে আসছে এই নির্জন রাত্রির আধারে। আমি জানি এই খেলার শুরু হয়েছে মাত্র। বাতাসে এক অদ্ভুত ঠান্ডা, যেন কারো নিঃশ্বাস আমার ঘাড়ের কাছে এসে লাগছে। ঘরের ভেতরে বসে মাদুরে আসন গুছিয়ে নিয়ে আমি চোখ বন্ধ করলাম। এমন সময় আমার বুকের ভিতরে একটা টান অনুভব করলাম। পুরনো অভ্যাস মতো জপ শুরু করলাম, মা কালীর মন্ত্র। জয় মা হ্রিং কালিকাই নমঃ, জয় মা হ্রিং কালিকাই নমঃ, জয় মা মন্ত্রের একঘেয়ে গতি আমার মনকে ধীরে ধীরে স্থির করতে শুরু করল। আমার শরীর যেন হালকা হয়ে যাচ্ছে, চিন্তার ভার একটু একটু করে লঘু হচ্ছে। এমন সময় হঠাৎ করে একটা আওয়াজ কানে এসে বাজল, ঘুঙুরের আওয়াজ। না, এটা সাধারণ কোনো নৃত্যশিল্পীর পায়ের ছন্দ নয়। এ যেন অশরীরী কোনো কিছুর পায়ের শব্দ, যা ধীর ও স্থির আমার ঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমি চোখ খুললাম না, বরং আরো গভীর মনোযোগে মন্ত্রে মন দিলাম। জয় মা হ্রিং কালিকাই নমঃ, জয় মা হ্রিং কালিকাই নমঃ, জয় মা হ্রিং কালিকাই নমঃ, জয় মা হ্রিং কালিকাই নমঃ। তবে ঘুঙুরের আওয়াজ ক্রমশ বাড়তে লাগলো। একটা নয়, দুটো নয়, অনেকগুলো ঘুঙুর যেন একসাথে বাজছে। বাইরে যেন শুরু হয়েছে কোনো অদৃশ্য নাচের আসর, যার প্রতিটি পদক্ষেপ পুকুর ঘাটের অভিশপ্ত জলে সাড়া দিচ্ছে। আমি বুঝলাম কিছু একটা চাইছে না যে আমি মন্ত্র সম্পূর্ণ করতে পারি। পৃথিবীর নিয়মে কোনো এক অপদেবতা বুঝতে পারে যে কেউ তাকে বশ করতে চলেছে, তখন সে বাধা দেওয়ার জন্য তার সমস্ত শক্তির নিয়োগ করে। সেই একই কৌশলে এখন আমাকে ভাঙার চেষ্টা করছে সেই পিশাচিনী। ঘরের চারপাশে কেমন একটা চাপা গর্জনের মতো শব্দ শোনা যাচ্ছে, যেন একসাথে বহু নারীর বিলাপ। হঠাৎ জানালার পাশে বাতাস থেমে গিয়ে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। সেই নৈশব্দ আমাকে আবারও সচেতন করে রাখল। চোখ বন্ধ রেখেই আমি ঠাকুর মশাইয়ের শেখানো শক্তি মন্ত্রে ঢুকে গেলাম। কালী কালী মহাকালী জয় জয় অন্তরিক্ষম। কিন্তু ঠিক সেই সময় আমার ডান দিকের কানে কেউ যেন ফিসফিস করে উঠল, তুই থেমে যা। চোখ খুলে তাকালাম না। আমি জানি
এই ফিস ফিস, এই আওয়াজ, এই ঘুমুর সবই মায়া। আমাকে বিভ্রান্ত করতে, আমার শক্তিকে দুর্বল করতে চাইছে সেই পিশাচিনী। কিন্তু আমি জানি এই যুদ্ধ আমার একার নয়, আমার সঙ্গে আছেন মা কালী। আমি আবারও মন্ত্রে মন দিলাম। এইবার মন্ত্রের গতি বাড়ালাম, কণ্ঠস্বর একটু জোরে হয়ে উঠল। জয় মা হ্রিং কালিকাই নমো, হ্রিং কালিকাই নমো। ঘুঙুরের আওয়াজ তখন যেন ভয়ানক চিৎকারে পরিণত হলো। কানে তালা লেগে যাওয়ার উপক্রম। মনে হলো একসাথে অনেকগুলো পা দৌড়ে যাচ্ছে আমার ঘরের চারপাশে। কিন্তু আমি জানি যতক্ষণ না আমি ভয় পাচ্ছি ততক্ষণ তারা কিছু করতে পারবে না। হঠাৎ করে একটা হাওয়ার ঝাপটা যেন ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল। প্রদীপ টিম টিম করে নিভে গেল। অন্ধকারে আমি মন্ত্র চালিয়েই যাচ্ছি। জয় মা হ্রিং কালিকাই নমো, হ্রিং ঠান্ডা কালিকাই ঘামে ভিজে যাচ্ছে আমার পিঠ। নমো। ঘরের মধ্যে হঠাৎ করে একটা গন্ধ ছড়িয়ে পড়ল বাঁশি, পচা মাছ আর নারকেল তেলের। এই গন্ধ আমি আগেও পেয়েছি, তখন তান্ত্রিকদের সঙ্গে গ্রামে কাজ করতে গিয়েছিলাম। এ হলো অপদেবতার উপস্থিতির স্পষ্ট লক্ষণ। আমি তখন আর কিছু ভাবলাম না। হাতের সামনে রাখা কাচের শিশি থেকে কালো ধূপ নিয়ে ধরালাম। ধোয়ার মৃদু স্তম্ভ উঠতেই ঘরের তাপমাত্রা যেন একটু বদলালো। ঘুঙুরের আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে গেল। চারপাশে আবার সে নীরবতা নেমে এলো। আমি জানি আজ রাতের যুদ্ধের প্রথম পর্ব শেষ, কিন্তু পিশাচিনী এখনো পুরোপুরি হার মানেনি। সে আবার আসবে, আরও বেশি শক্তি নিয়ে। আমি প্রস্তুত হচ্ছি। মা কালী আমাকে পথ দেখাবেন। সারা রাত ধরে আমি মা কালীর স্তব করে চললাম। এভাবে কখন যে সকালের আলো ফুটল বুঝতে পারিনি। জানালার ফাঁক ফোকর দিয়ে অল্প আলো আসতেই আমি দরজা খুললাম। ততক্ষণে সূর্য তেজ নিয়ে অল্প অল্প করে বেরিয়ে আসছে মেঘের কোণ থেকে। যথারীতি স্নান সেরে নিলাম পুকুর থেকে। অতিথিশালায় ফিরতেই দেখি সকাল সকাল মাধব এসে উপস্থিত হয়েছে। ঠাকুর মশাই, আপনাকে এমন লাগছে কেন? কাল রাতে ঘুম হয়নি বুঝি? স্বল্প বিস্তরে আগের রাতের ঘটনা তাকে জানাতেই সে ভয়ে কেঁপে উঠল। আজকেই বিশেষ দিন মাধব। আজ রাতে ওই পিশাচিনী বিশাল শক্তি সঞ্চয় করবে, আর তাই আজকেই ওকে শেষ করতে হবে। ইতিমধ্যে 11 জন মৃত, আর আজ রাতে যদি তাকে শেষ করা না যায় তাহলে ও আজ রাতে কাউকে শেষ করে তার সাধনা সম্পূর্ণ করবে। আর 12 জন মারা গেলে ওকে আটকানো যাবে না। আমরা গ্রামের রাস্তা ধরে চললাম। সরু কাঁচা রাস্তা, দুপাশে ক্ষেত, মাঝে মাঝে একটা আত্রা তাল বা নারকেল গাছ। দূরে কোথাও একটা মাটির ঘর থেকে ধোঁয়া উঠছে। গ্রামের বাচ্চারা হেঁটে যাচ্ছে স্কুলে, কাঁধে ঝোলানো ব্যাগ। পথে দেখা হয়ে গেল হরিপদ দোকানদারের সাথে। তার ছোট্ট একচালা দোকান, বাঁশের খুঁটি আর টিনের ছাউনি দেওয়া। এই যে হরিপদদা, ঠাকুর মশাইয়ের জন্য পুজোর জিনিস চাই। একে একে সমস্ত সামগ্রী কিনে নিলাম। চলুন ঠাকুর মশাই, অতিথিশালায় চলুন। এবার গিয়ে একটু খেয়ে নেবেন। আমি ভাত আর আলু সোহাগ করি বানিয়ে এনেছি। আমি হেসে মাথা নেড়ে বললাম, আজ নয় মাধব, আজ আমার উপবাস। রাতে মহাযজ্ঞ হবে, তখন মাকে আহ্বান করব, তাই এখন শরীর শুদ্ধ রাখা জরুরি। রাত্রি নেমেছে, আকাশে মেঘ জমেছে গাঢ় হয়ে। আমি মাধব আর পুরোহিত মশাই চুপচাপ হাঁটছি সেই অভিশপ্ত চণ্ডী পুকুরের দিকে। হাতে আমার যজ্ঞের সামগ্রী। মাধব সঙ্গে করে নিয়েছে ধূপ ধুনো ঘৃত আর কিছু ফলমূল। পুরোহিত মশাই নিজের কাঁধে নিয়ে এসেছেন একটা ছোট্ট পিতলের ঘট ও মা চণ্ডীর একটা পুরনো মূর্তি, যা নাকি পুকুর পাড়েরই এক মন্দিরে আগে পূজিত হতো।
পুকুরের ধারে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই যেন একটা অদ্ভুত চাপা গন্ধ নাকে এসে লাগলো। একসঙ্গে পচা শ্যাওলা, ভিজে মাটি আর রক্তের গন্ধ। আমি মনস্থির করে নিই আজ রাত্রে এর শেষ করতে হবে, নইলে এই পিশাচিনীর ভয় আর থামবে না। আমি যজ্ঞের জায়গা ঠিক করে বসে যাই। মাধব ধুনুচি সাজায় আর আমি ঝোলা থেকে তুলসী আর বেলপাতা বের করি। মন্ত্র উচ্চারণ শুরু করতেই যেন প্রকৃতি প্রতিরোধে উঠে দাঁড়ায়। আকাশ যেন হঠাৎ পিশাচিনীর নিঃশ্বাসে ভারী হয়ে ওঠে। ঝড় শুরু হলো। না, এ সাধারণ ঝড় নয়, এ যেন আগ্নেয় প্রতিশোধের জোয়ার। গাছের ডাল ভেঙে এসে পড়ে যজ্ঞমণ্ডলের এক পাশে। ধূপকাঠির ধোঁয়া হাওয়ায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যায়। মাধব আর পুরোহিত মশাইকে দেখে মনে হলো ভয় তাদের ভিতর কাঁপিয়ে দিচ্ছে। আমি তখন ধ্যানস্থ হয়ে সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছি পুকুরের জলকে শান্ত রাখতে। পুকুর তখন অস্থির, জল ছলকে উঠছে, যেন জলের গভীর থেকে কেউ উঠে আসছে। আমার ঠোঁটে তখনও চলছে ওম কালী মহাকালী, ওম কালী মহাকালী। কিন্তু হঠাৎ কানে এলো সেই গানের সুরের সঙ্গে মিশে থাকা ঘুঙুরের আওয়াজ, স্পষ্ট, খুব কাছ থেকে। তারপর আমার কানের পাশেই এসে ফিসফিস করে বলে উঠল, তারানাথ, এসব করে কোনো লাভ নেই। আমার অভিশাপ কেউ ঠেকাতে পারবে না। আমার শাশুড়ি আমায় কত কষ্টে মেরেছে। 3 বছর ধরে আমি অপমান সহ্য করেছি। যখন আমি মরছিলাম তখন কেউ একজনও আমায় বাঁচাতে আসেনি। আমি স্তব্ধ হয়ে যাই। না, চোখে কিছু দেখলাম না, কিন্তু আমি টের পেলাম তার উপস্থিতি। সে এখানে আছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার মন্ত্রের চারপাশে, আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে, পুকুরের জলরাশিতে। সে আবার বলল, এবার কণ্ঠে যেন অগ্নির মতো প্রতিহিংসা, সবাই মরবে তারানাথ। গ্রামের সব মানুষ যারা নীরব থেকেছিল, সবাই। আমি আর থামবো না। আমি চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে তার বিদায় ঘটুক, মুক্তি পাক সে। কিন্তু সে চায় প্রতিশোধ, সে চায় রক্ত, ভয় আর মৃত্যু। পুকুরের জল তখন প্রায় 8 ফুট উপরে উঠে এসেছে, যেন এক্ষুনি তা ভাসিয়ে নিয়ে যাবে। আগুন নিভে আসছে বারবার। মাধব দৌড়ে এসে বলল, ঠাকুরমশাই, জল বাড়ছে, ওটা যদি মণ্ডপে উঠে আসে। আমি তখনই পুরোহিত মশাইকে বললাম, ঘট রাখুন, দেবীর নাম করুন। ওম চণ্ডিকায় নমঃ, ওম চণ্ডিকায় নমঃ, ওম চণ্ডিকায় নমঃ। ঝড় তখন আরো তীব্র। আমি চোখ বন্ধ করে কালী মন্ত্র জপতে থাকি, কিন্তু অনুভব করতে থাকি তার ছায়া, তার ঘ্রাণ, তার অলঙ্গ, সেই আক্রোশ ঘিরে ধরেছে আমাকে। পুকুরের জল এক মুহূর্তে একেবারে স্থির হয়ে গেল, যেন এক গা ছমছমে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল গোটা আকাশে। রাত্রি আরো গভীর হয়েছে, পুকুর পাড় নিস্তব্ধ, কিন্তু আকাশে যেন একটা চাপা গর্জন থেমে থেমে উঠে আসছে, যেন আদুরে দাঁড়িয়ে আছে কোনো এক অতৃপ্ত রক্ত পিপাসু আত্মা। আমি স্থির হয়ে বসেছি যজ্ঞকুণ্ডের সামনে। পুকুরের পূর্ব পাশে পুরোহিত মশাই বসেছেন পদ্মাসনে, হাতে ঘট, ঠোঁটে মন্ত্র। মাধব ধূপ, ধুনো, কুশ, অর্ঘ্য, ঘৃত ইত্যাদি সাজিয়ে দিচ্ছে আমার পাশে। মহাযজ্ঞের সময়, স্থানে ও মনোসংযোগে সামান্যতম চ্যুতি প্রাণঘাতী হতে পারে, তা আমি জানি। কিন্তু জানি আরও একটা কথা, এই চণ্ডী পুকুর আর এই গ্রামের রক্তরঞ্জিত অতীতের মোচন একমাত্র সম্ভব একটি নিখুঁত প্রবল মন্ত্র সংযুক্ত যজ্ঞের মাধ্যমেই।
আমি আগুন জ্বালালাম। ঘৃত ঢালতেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠল, যেন এই শতাব্দী প্রাচীন অভিশাপ নিজেই বেরিয়ে আসতে চাইছে অগ্নিকুণ্ড থেকে। আমি মন্ত্র জপ করতে লাগলাম। ওং কালী মহাকালী কালরাত্রে মহাবলে কোপনে সুমতি দত্তা সর্বশত্রু বিনাশিনী ওং ক্রিয়া কালিকায় নমঃ। একটি একটি করে ধূপ জ্বালিয়ে দিচ্ছি। তার ধোঁয়া একসাথে মিলিয়ে যাচ্ছে ঝলসে ওঠা আগুনের আলোর সঙ্গে। আমার মন তখন দেহ ত্যাগ করে ছুটে চলেছে সেই স্তরে যেখানে চেতনার এক গভীর শক্তি প্রবাহিত হয়, যেখানে ঈশ্বরী ও পিশাচিনী একই সময়ে উপস্থিত। পুরোহিত মশাই তখন চণ্ডীপাঠ করে চলেছেন গম্ভীর গলায়, সেই স্তব যা শুধুমাত্র মহাযোগে উচ্চারিত হয়। মাধব মুখ নিচু করে বসে মাঝে মাঝে ঘৃত ঢেলে যাচ্ছে কুণ্ডে। আকাশে হঠাৎ এক বিশাল বাজ পড়ল, গর্জে উঠল কালো মেঘের কণ্ঠ, যেন আমার যজ্ঞকে প্রতিহত করার জন্য আবহমান অতৃপ্ত আত্মারা একজোট হয়ে উঠেছে। আমি তখনও স্থির ধ্যানমগ্ন। বারংবার কালীমন্ত্র জপ করতে করতে অনুভব করলাম আমার শরীর থেকে যেন আলো বেরিয়ে এসে ঘিরে ফেলেছে পুরো যজ্ঞমণ্ডপ। হঠাৎ পুকুর থেকে জলের তীব্র ছিটে এসে পড়ল আমার মুখে। আমি চমকে উঠলাম, কিন্তু চোখ খুললাম না। আমার কানে এলো এক নারী কণ্ঠ, সেই চেনা কণ্ঠ, সেই যন্ত্রণার কণ্ঠ যার প্রতিহিংসা আজ এই যজ্ঞকুণ্ডে। তুই পারবি না তারানাথ, এই যজ্ঞ ভেঙে দেব আমি। আজ রাত্রেই শুরু হবে আমার প্রতিশোধ। আমি সেই ভয়ানক কণ্ঠকে অগ্রাহ্য করে আরো জোরে জোরে মন্ত্র জপ করতে লাগলাম। আগুন তখন লেলিহান, চারিদিকে এক অদ্ভুত তাপ ও আলোয় জ্বলছে, যেন সময় থেমে গেছে। হঠাৎ সেই কণ্ঠ আরো কাছে এলো। তারানাথ, আমার কাঁধে কেউ হাত রাখলো। আমি চোখ খুলে ঘুরে তাকালাম, কেউ নেই। কিন্তু পুকুরের জল তখন ক্রমাগত অশান্ত, যেন তলদেশ থেকে উঠে আসছে এক কালো ছায়া। সেই ছায়া ক্রমে আকার নিচ্ছে এক নারী, ভেজা শাড়ি, খুলে যাওয়া চুল, কপালে রক্তের ছোপ। আমি বুঝলাম সে নিজেই এসেছে যজ্ঞ ভাঙতে। পুরোহিত মশাই হঠাৎ কাঁপতে কাঁপতে বলে উঠলেন, তারানাথ, এই নারী তো সে তো মৃত, ওর শরীরে তো প্রাণ নেই। আমি কঠিন গলায় বললাম, শরীর নেই, কিন্তু প্রতিহিংসা আছে। তারপর আমি তৎক্ষণাৎ মহাকালী মন্ত্রের এক শক্তিশালী স্তোত্র উচ্চারণ করলাম। অর্থাহীনামপি স্তোত্রং শ্রদ্ধাচারিতাং কালে সর্বরোগহারং দুষ্টগ্রহণী গ্রহং পরম। অর্থাহীনামপি স্তোত্রং। শব্দের কম্পনে পুকুর কেঁপে উঠল। সেই পিশাচিনী থমকে দাঁড়ালো, তার চোখে ভয়। আমি জানি এটুকু শুধু সময়। আমি যজ্ঞে শেষবারের মতো ঘৃত ঢাললাম, তার সঙ্গে নীলকণ্ঠ ধূম্রপাত্র, বজ্রগন্ধা ও শুক্ল পুষ্প। আগুন যেন এক মুহূর্তে বিকট রূপ ধারণ করল। আমি মন্ত্র জপ বন্ধ করে স্থির হয়ে বললাম, এই পুকুর, এই গ্রাম আর এই নারী আজ থেকে মুক্ত হোক অভিশাপ থেকে। মা চণ্ডী ও মহাকালী সাক্ষী থাকুক এই যজ্ঞের। হঠাৎ এক ঝলকে আগুন যেন উঠে গেল আকাশ পর্যন্ত, এবং সেই ছায়া মূর্তি যে এতক্ষণ দাঁড়িয়েছিল পুকুরের জলে ধীরে ধীরে মিলিয়ে গেল। পুকুর আবার শান্ত, আকাশ মেঘমুক্ত, ঝড় ততক্ষণে থেমেছে। আমরা তিনজন দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ নিঃশব্দে, যেন প্রকৃতি নিজেই মাথা নত করেছে, যেন কালী মন্ত্রের ঐশ্বর্যে আজ এক পিশাচিনীও মুক্তি পেল। এত অবধি বলে থামলেন ঠাকুরমশাই।
আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম এতক্ষণ তার এই অলৌকিক কাহিনী। এবার ঘোর থেকে বেরিয়ে এসে কিশোরী প্রশ্ন করল, শেষমেশ তবে চণ্ডীপুকুর অভিশাপমুক্ত হলো? বলা যায় আসলে এই গল্পের এখানে ইতি নয়, এর পরেও ঘটেছিল এক মারাত্মক ঘটনা। আজ অনেক রাত হলো, সেই কাহিনী আজ আর বলবো না। তোমাদের আরেকদিন আসতে হবে সেই কাহিনী শুনতে হবে। সে না হয় বুঝলাম, কিন্তু দেবী চণ্ডী এখানে কিভাবে এলো আর ঘুঙুরের আওয়াজ কেন পাওয়া গেল সেটা তো স্পষ্ট হলো না। এই সকল প্রশ্নের উত্তর শুনতে হলে যে পুরো কাহিনী শুনতে হবে। এতক্ষণ শুনছিলেন আমি অর্থাৎ রূপসা রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন অবলম্বনে অভিশপ্ত চণ্ডীপুকুরের প্রথম পর্ব। গল্পের সূত্রধার আমি রূপসা। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ডেভিড, কিশোরীর ভূমিকায় সুমিত, মৎস্যজীবী মাধবের ভূমিকায় অরূপ, পুরোহিত মশাইয়ের ভূমিকায় তিতাম, চারি, মধুসুন্দরী দেবী এবং পেতনির ভূমিকায় আমি রূপসা। সাউন্ড ডিজাইনিং, স্পেশাল এফেক্টসে দেবজ্যোতি, অডিও মিক্সিং এবং মাস্টারিংয়ে স্টুডিও ত্রিতাল, সমগ্র পরিচালনায় টিম মটলেন। বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। আর আজকের গল্পটি কেমন লাগলো তা লাইক এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। নমস্কার, ধন্যবাদ।